গাড়ি স্টার্ট দেওয়ার সময় পাশের সিটে খেয়াল করতেই অনুরূপ দেখতে পেল মিলাত নিজের হাত ব্যাগটা রেখে গেছে ভুলে। নিজেই দিয়ে আসবে ভেবে ওর ব্যাগটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে ভেতরে আসলো। একতলার সিঁড়ি পেরিয়ে দোতলায় ওঠার সময় চৈতির কথাগুলো স্পষ্ট শুনতে পেল। রাগে মুহূর্তে মেজাজ খারাপ হয়ে গেল। হনহন করে ওপরে উঠে এসে মিলাতের পাশাপাশি দাঁড়িয়ে কঠোর স্বরে বলল, অনেক বলেছেন, আর একটা উল্টাপাল্টা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। আপনার কি লজ্জা করে না বড় বোন হয়ে ছোট বোনের জীবনটা নষ্ট করলেন? চৈতি কুৎসিত একটা হাসি দিয়ে বলল, কী রে মিলাত, তোর নাগর দেখি আমারে হুমকি দেয়? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এবার মিলাত মুখ খুলল। কেন জানি এই মানুষটার অপমান সহ্য হলো না। চৈতি এবার উচ্চ স্বরে হেসে বলল, বাপরে এত পীড়িত! সাইফুলও কিন্তু তোরে অনেক ভালোবাসতো, তবুও তো আমার প্রেমেই মজিল। সবাইকে আপনার মতো নিজ ভাবেন না। অনুরূপ ক্ষেপে উঠল। চৈতি তাচ্ছিল্যের সুরে বলল, ওরে বাপরে এত পীড়িত! তাহলে ওরে বিয়ে করেন আজকে, এখনই। প্লিজ চুপ করবে? মিলাত চিৎকার করে বলল। অনুরূপের জেদ চেপে গেল। ওর চরিত্র আরেকজনের সাথে তুলনা করার সাহস পায় কোত্থেকে এই মেয়ে? অনুরূপ হঠাৎই মিলাতের দিকে হাত বাড়ালো, দৃঢ় স্বরে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই মিলাত। ভেবেছিলাম ধীরে ধীরে মনের অনুভূতি ব্যক্ত করব, হাতে হাত রেখে পথ চলবো, তোমার কানে লাল গোলাপ গুজে দেওয়ার ছলে তোমার কাছাকাছি আসব, কিন্তু সেটা হলো না। এই দুশ্চরিত্রা মেয়েটা আমাকে অন্য ছেলের সাথে তুলনা করছে। আমি মোটেও ওরকম না, আর আমি সেটা প্রমাণ করতে চাই। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? অন্তত একটা সুযোগ দাও, এটা প্রমাণ করার জন্য যে সব পুরুষ এক নয়। মিলাতের প্রচণ্ড ভালো লাগা কাজ করলো। মন বলছে অনুরূপকে বিশ্বাস করতে। মিলাত ধীরে ধীরে নিজের হাতটা অনুরূপের পুরুষালী হাতের মধ্যে রাখলো। অনুরূপ শান্ত চিত্তে নিজের হাতের মুঠোয় ওর হাতখানা বন্দি করে নিল। চৈতির দিকে তাকিয়ে বলল, ঘন্টা দুয়েক পর দেখা হচ্ছে, বরণডালা সাজিয়ে রাখুন। একদম হুট করে বলা নেই কওয়া নেই। অনুরূপ আর মিলাতের বিয়েটা হয়ে গেল। মিলাতদের বাসা থেকে বেরিয়ে নিজের বন্ধুদের খবর দিয়ে কাজী অফিসে আসতে বলল, আর নিজেও মিলাতকে নিয়ে চলল সেদিকে। পথে দুইজনের মাঝে একটু শব্দ হলো না। একরকম বিনা প্ল্যানে বিয়েটা হয়ে গেল। মিলাত এখনও ঘোরের মধ্যে। এদিকে চৈতি মনে মনে খুশিতে ফেটে পড়ছে। এটাই তো চেয়েছিল সে। এভাবে যে পথের কাঁটা সরবে ভাবতেই পারেনি। এবার রেভান আর ওর মাঝে কেউ বাধা হতে পারবে না। এসব ভাবতে ভাবতে রেভানের মেসেজ এলো, ও দেখা করতে বলছে। ইস, সব আনন্দ কি আজই পেয়ে যাবে? নিজের মতো সাজতে বসলো চৈতি। কাজী অফিস থেকে ফেরার পথে প্রথমে মিলাতি মুখ খুলল, বিমর্ষ গলায় বলল, কাজটি কি আমরা ঠিক করলাম? না আপনার ফ্যামিলি না আমার ফ্যামিলি কেউ জানে না আমরা বিয়ে করে ফেললাম। এখন যদি তারা না মানে? অনুরূপ মৃদু হেসে বলল, না মানার ব্যাপারটা হলো বিয়ের আগের, আর একবার বিয়ে হয়ে গেলে মানতেই হবে। হয়তো রাগ করবে একটু, পরে ঠিক মেনে নেবে। তবু আমার ভয় করছে। অনুরূপ ভরসা দিয়ে বলল, এবার থেকে আর ভয় লাগবে না, আমি সব সময় তোমার পাশে আছি। এখন আমরা কোথায় যাচ্ছি? তোমার বাসায়। আগে তোমার বাবা মাকে জানাই, পরে আমার বাসায় বলবো। আচ্ছা। মিলাতদের বাড়ির সামনে এসে অনুরূপ গাড়ি থামালো। নিজের সিট বেল্ট খুলে মিলাতের দিকে তাকাতেই দেখলো মেয়েটা রীতিমতো যুদ্ধ করছে। অনুরূপ হেসে এগিয়ে যেতে মিলাত ভয়ে সিটিয়ে গেল। অনুরূপ সিট বেল্ট খুলতে খুলতে গভীর স্বরে বলল, যতদিন না তুমি আমার ব্যাপারে নিশ্চিত হচ্ছ, আমাকে বিশ্বাস করতে পারছো, ততদিন তুমি এখানেই থেকো। আর চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। এখন থেকে তোমার সমস্ত দুশ্চিন্তা আমার। তুমি শুধু তোমার মতো এগিয়ে যাও, আমি পাশেই থাকবো, বাধা হব না। মিলাত মুগ্ধ হয়ে কেবল কথাগুলো শুনল। এই লোকটা এত সুন্দর করে কথা বলতে পারে, যেন জাদু জানে। অনুরূপ মিলাতকে নিয়ে বাসায় প্রবেশ করার পর হারুন সাহেব আর মিনারা বেগমের চিন্তিত মুখ দেখতে পেল। দুইজনেই চিন্তায় অস্থির হয়ে আছে। ওদের দেখে মিনারা বেগম এগিয়ে এসে বলল, কোথায় গিয়েছিলে তোমরা? মিলাতের বাবা তো অফিস থেকে ফিরে ওকে না পেয়ে চিন্তায় অস্থির। আমি এতক্ষণ বুঝ দিলাম হয়তো বান্ধবী বাসায় গেছে। তোমরা আসলে কোথায় গিয়েছিলে বলো তো? অনুরূপ অন্তত বিনয়ের স্বরে বলল, মা আপনি বসুন, আমি বলছি। মিনারা বেগম বুঝতে পারলেন না ছেলেটা তাকে মা ডাকছে কেন। তবুও তিনি কিছু বললেন না, চুপচাপ বসলেন। অনুরূপ ইশারা করলো মিলাতকেও বসতে। মিলাতও বসলো মায়ের কাছে। অনুরূপ এবার মিলাতের বাবা মাকে সবটা খুলে বলল।
সবটা শোনার পর দুজনেই গম্ভীর হয়ে আছে। অনুরূপ মিলাতের বাবার হাত ধরে বলল, বাবা আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে বলবো না, আমাকে বিশ্বাস করুন, আমি জানি একটা সময় আপনি আমাকে অবশ্যই বিশ্বাস করবেন। অনুরূপের দৃঢ় অথচ আকুতি ভরা কণ্ঠ শুনে হারুন সাহেব কিছু একটা ভাবলেন, পরে বললেন, তোমার বাসায় জানে? না, এখন গিয়ে জানাবো। তোমার বাবা মাকে বলবে আমার সাথে দেখা করতে, তারা এক সপ্তাহের মধ্যে দেখা করবে আপনাদের সাথে। ঠিক আছে, এখন তুমি যাও, মিলাত এই বাড়িতেই থাকবে, ওর মাস্টার শেষে ওকে উঠিয়ে দেব। আচ্ছা বাবা। অনুরূপ মেনে নিল বাধ্য ছেলের মতো। চৈতির গালে রেভানের শক্ত হাতের একটা চড় পড়তে গালটা ব্যথায় চিনচিন করে উঠল। চৈতি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল রেভানের দিকে। রেভান চিবিয়ে চিবিয়ে বলল, কেউ এতটা অমানুষ হতে পারে সেটা এই মহিলাকে না দেখলে জানতাম না। নিজের বোনের সংসার নষ্ট করে, তারই প্রাক্তনকে বিয়ে করে, তার নামে অন্য মানুষের কাছে কুৎসা রটাতে বিবেকে বাঁধল না? এত নষ্টা কোনো মেয়ে মানুষ হয় আমি জানতাম না। আর কি তোর সাথে আমার সম্পর্ক ছি, পৃথিবীতে একমাত্র মেয়েও যদি তুই হস, তবুও তোর দিকে ফিরে তাকানোর মতো রুচি আমার হবে না। অসভ্য বেয়াদব বেলাজ মহিলা। আর কখনো যদি মিলাতের ক্ষতি করার কথা চিন্তাও করিস, কেটে কুত্তাকে খাওয়াবো, মনে রাখিস। প্রচণ্ড হিংস্র স্বরে কথাগুলো বলল রেভান। তারপর সাইফুলের দিকে চেয়ে বলল, আর তুই? তোকে কিছু বলার নাই। আমার ভাবতেও কষ্ট হচ্ছে, তোর মতো অমানুষ আমার বন্ধু ছিল। মিলাতের মতো ভালো একটা মেয়েকে কষ্ট দেওয়ার ফল তুই হাড়ে হাড়ে পাবি। কথাগুলো বলে রেভান চলে যেতে নিলেই পেছন থেকে চৈতি চেঁচিয়ে বলল, মিলাত একটু আগে একজনকে বিয়ে করেছে। রেভানের আবার মাথা খারাপ হলো। হাঁটা থামিয়ে ঘুরে দ্রুত পায়ে হেঁটে এসে চৈতির ওপর আক্রমণ হওয়ার আগে সাইফুল বাধা দিল। রেভান তবুও দমল না। রাগে ফসফস করতে করতে বলল, আর একটা মিথ্যা বললে জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলবো, নষ্টা কোথাকার। এবার মিথ্যা বলছি না, খোঁজ নিলে বোঝা যাবে। সাইফুল তোর বউকে থামা, নয়তো ওর লাশও পাবি না। সাইফুল চৈতিকে ইশারা দিয়ে সরে যেতে বলল। চৈতি অবস্থা বেগতিক দেখে সরে গেল সেখান থেকে। রেভান নিজেকে শান্ত করে বেরিয়ে গেল। অনুরূপ ঘরে এসে ভাবতে লাগলো, কিভাবে বাবা মাকে বলা যায় ব্যাপারটা। জেদের বসে বিয়ে করলেও এখন চিন্তা হচ্ছে, বাবা মা যদি মেনে না নেয়, বিশেষ করে মা। অনুরূপ বেশ কয়েকবার শ্বাস টেনে নিজেকে আশ্বস্ত করে বাসায় ফোন করলো। আর মনে মনে জপতে থাকলো যেন কলটা বাবা ধরে। ওর মনের আশা পূর্ণ হলো। আমিনুল সাহেবই ফোন ধরলেন। অনুরূপ সালাম দিয়ে কুশল বিনিময় করে বলল, বাবা আশেপাশে কি মা আছে? আমিনুল সাহেব চারপাশে একবার চোখ বুলিয়ে বললেন, না তো, কেন? বাবা আমি না একটা কাজ করে ফেলেছি, তুমি মাকে একটু বুঝিয়ে বলো না। কি করেছিস সেটা তো বল। বাবা আমি বিয়ে করেছি। হারুন সাহেব আশ্চর্য হলেন, হঠাৎ করে ছেলে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললো কেন? তিনি বিস্মিত স্বরে বললেন, সত্যি? হ্যাঁ বাবা। কিভাবে হলো এসব? আমি দুদিন পর শুক্রবারে বাড়ি এসে সব বলবো। তোর মাকে বলবো? না থাক, আমি এসে বলবো। আচ্ছা। বাবাকে বলে কিছুটা শান্তি পেল অনুরূপ। ও জানতো বাবা ছাড়া ওর পথ নেই। বাবাই হলো ওর জীবনের দমকল বাহিনী। চৈতি ক্ষেপে গেল ভীষণ। এভাবে কেউ কখনো ওকে অপমান করেনি। আর আজ কি না যাকে ভালোবাসে সেই করলো। সব হয়েছে এই মিলাতের জন্য। ঘুরে ফিরে সমস্ত রাগ গিয়ে পড়লো মিলাতের ওপর। চৈতি মনে মনে পণ করলো, রেভানকে ওই হাসিল করবেই। আর যদি না পারে তাহলে মিলাতের এমন অবস্থা করবে যেন ওকে ভালোবাসে এমন প্রতিটা মানুষ কষ্ট পায়। চৈতি বাসায় ফিরল না রাতে। কোথায় আছে কেউ জানে না। বাসার সবাই ভাবলো সাইফুলের কাছে আছে, আর সাইফুল ভাবলো বাসায় আছে, কিন্তু চৈতি এই দুই জায়গায় কোথাও নেই। রাতে ঘুমানোর সময় অনুরূপ ফোন করলো। মিলাত মনে মনে সুপ্ত বাসনা রেখেছিল এই কলটা আসার। খুশি মনে রিসিভ করতে ওপাশ থেকে অনুরূপ বলল, ঘুমিয়েছিলে? না, বই পড়ছিলাম। ও, কাল আমার সকালে শিফট, যদি ভার্সিটিতে যাও তাহলে বের হওয়ার সময় কল দিও। আচ্ছা। আপনি ঘুমাবেন না? হ্যাঁ। কথা শেষ করেই ও আচ্ছা। এরপর আর কারো মুখে কথা এলো না। দুজনেই ফোনের অপর প্রান্তের মানুষটিকে অনুভব করছে। একটা সময় মিলাত বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ, অনেকটা তাড়াহুড়োই হয়েছে তাই। তুমি একদমই চিন্তা করো না, আমাদের বিয়ে ধুমধামে হবে আবার। মিলাত হাসলো, বলল, আর ইচ্ছে নেই, আমার সব ইচ্ছে মৃত। আপনার যা মন চায় তাই করবেন। না,
মিলাদ, তুমি যা চাও তাই হবে। তোমার প্রত্যেকটা ইচ্ছা অনিচ্ছা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি জানি না আপনি কেন আমাকে বিয়ে করেছেন, তবে আপনি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। এইটুকু কথাই যথেষ্ট ছিল অনুরূপের জন্য। ভীষণ ভালো লাগার একটা রেস ছুঁয়ে গেল মনে প্রাণে। অনুরূপ রোগী দেখছিল, তখনই ফোন এলো ডিটেকটিভ বন্ধু হিমেলের। এত দিন পর ফোন পেয়ে অনুরূপ রিসিভ করলো। ওপাশ থেকে হিমেল বলল, দোস্ত, একটা মেয়ের কথা বলেছিলে না 1 মাস আগে, ওর বড় বোনকে দেখতে পেয়েছিলাম আজ। কৌতূহলবশত পিছু নিতে জানতে পারলাম ওই মহিলা আজ ছোট বোনের ওপর হামলা করাবে। দুজনকে ভাড়া করেছে মেয়েটার মুখে অ্যাসিড মারার জন্য। আমার মনে হলো তোকে জানানো দরকার, তাই বললাম। কথাগুলো শুনে অনুরূপের গলা শুকিয়ে গেল। ও চেম্বার ছেড়ে দ্রুত বেরিয়ে পড়ল আর লাগাতার মিলাতকে ফোন করতে শুরু করলো। কিন্তু মিলাতের ফোন বন্ধ বলছে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ওর। ক্লাস শেষ করে কিছুক্ষণ ক্যান্টিনে বসলো মিলাত। অনুরূপকে ফোন করবে ভেবে ফোনটা হাতে নিতে দেখলো চার্জ শেষ হয়ে গেছে, ফোন বন্ধ হয়ে পড়ে আছে। চার্জ দেওয়ার কথা মনেই ছিল না। ক্লাসে আসার আগে কিছুক্ষণ চার্জে দিলেও হতো। থাক, আর কি করার। ফোনটা পুনরায় ব্যাগের ভেতর ভরে উঠে দাঁড়ালো ও। বাসায় ফিরতে হবে। ইউনিভার্সিটি থেকে বের হয়ে অনুরূপের কথা ভাবতে ভাবতেই আপন মনে হাঁটতে লাগলো মিলাত। হঠাৎ কিছু একটা মনে হতে পেছনে ফিরে তাকালো। দেখলো দুটো লোক কেমন করে যেন তাকিয়ে আছে ওর দিকে। আবার দুপুর হওয়ায় এদিকে রাস্তাটাও ততটা জনবহুল না। মিলাতের ভয় লাগলো। মস্তিষ্ক জড়ো হতে লাগলো নানা রকম ভীতিকর ভাবনায়। জোরে পা চালিয়ে হাঁটতে লাগলো আর বারবার পেছনে তাকিয়ে লোকগুলো দূরত্ব মাপছিল। চোখে মুখে ভয় স্পষ্ট। আশেপাশে রিক্সা, সিএনজি কিছু পাওয়াও যাচ্ছে না। ফোন বন্ধ। আতঙ্কে বুক ধড়ফড় করছে ওর। হঠাৎ দেখলো দূর থেকে কেউ দৌড়ে আসছে। ভালো মতো খেয়াল করতে দেখতে পেল অনুরূপকে। ভীষণ চিন্তাগ্রস্ত আর উদ্বিগ্ন দেখাচ্ছে। দৌড়ে এসে জড়িয়ে ধরল মিলাতকে। স্বামীর প্রশস্ত বুকে ভরসার জায়গা পেয়ে স্বস্তি মিলল মিলাতের। তবে ওর সারা শরীর কাঁপছে। অনুরূপ মিলাতকে শক্ত করে জড়িয়ে ধরে লোকগুলোর দিকে চাইল। ও বুঝতে পারলো এই লোক দুটোকেই মিলাতের ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে। অনুরূপ ওদের ধরার জন্য যেতে চাইলেও মিলাতকে ফেলে যেতে পারল না। ভয়ে আর চিন্তায় শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে ওর। এদিকে লোকগুলো পালিয়েছে। অনুরূপ মিলাতকে ধরে আস্তে আস্তে গাড়ির কাছে নিয়ে এলো। ওকে সিটে বসিয়ে গাড়িতে থাকা পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, একটু পানি খাও। মিলাত পানি খাওয়ার পর একটু দম নিল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে করতে বলল, ওরা কারা ছিল আর আমার পিছু নিয়েছিল কেন? বুঝতে পারলাম না। ওদের চৈতি পাঠিয়েছে তোমার মুখে অ্যাসিড মারার জন্য। মিলাত শুনে কেঁপে উঠল। ভয় পাওয়ার স্বরে বলল, এইটুকুর জন্য বেঁচে গেলাম, কিন্তু আপনি কি করে জানলেন? মিলাতের কথা শুনে অনুরূপ মুচকি হাসলো। সামান্য ঝুঁকে মিলাতের সিট বেল্ট লাগাতে লাগাতে ওর চোখের দিকে চেয়ে বলল, সেই প্রথম থেকেই তোমার ব্যাপারে সব জানি আমি। কিভাবে জানি সেটা মুখ্য নয়, তবে জেনে রেখো তোমাকে ভালোবাসি। বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। মিলাত অবাক হলো, এই মানুষটা এত কিছু জানে কিভাবে ওর ব্যাপারে? অনুরূপ মিলাতদের বাড়ির দিকে ড্রাইভ করতে করতে বলল, তোমাকে চৈতির সাথে এক বাড়িতে রাখতে আমার ভয় লাগছে। আমি আজ রাতে বাসায় যাব। এমার্জেন্সি ছুটি নিয়েছি। বাবা মাকে এনে আমাদের বিয়ের ব্যাপারে সব কিছু মিটমাট করে তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে আসব। কিন্তু বাবা তো বলল, যদি ওই মেয়েটা তোমাদের বাড়িতে না থাকতো তাহলে আমার আপত্তি ছিল না, তবে ও তোমার সাথে একই বাড়িতে থাকলে আমি নিশ্চিন্ত হতে পারবো না। মিলাতের নিজেরও ভয় করছে। কতটা নিকৃষ্ট হতে পারে একটা মানুষ, না দেখলে বোঝার উপায় নেই। রেভান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে মনে মনে ভাবলো, আর কখনোই মিলাতকে ভুল বুঝবে না। ওর কষ্ট হবে এমন কাজও করবে না। ওকে ভালোবেসে নিজের করে নেওয়ার অপ্রাণ চেষ্টা করবে। হ্যাঁ, এটা সহজ নয়। ওর মন এত সহজে গলবে না। তবুও ও অপেক্ষা করবে। চৈতি যখন জানতে পারলো ওর পাঠানো লোকগুলো তাদের কাজ ঠিক মতো করতে পারেনি, তখন প্রচণ্ড রাগ হলো ওর। বারবারই কেন ওই মেয়েটা বেঁচে যায়। মিলাতকে বাসায় পৌঁছে দিয়ে ওর মায়ের কাছে সব খুলে বলল অনুরূপ। সাথে এটাও বলল ও ফিরে না আসা পর্যন্ত যেন মিলাতের খেয়াল রাখে আর একা বাইরে বের না হয়। সব শুনে মিলাতের মা ক্ষেপে যান ভীষণ। তিনি চৈতির ফেরার অপেক্ষা করতে থাকেন। এত কিছুর মাঝেও সাইফুল নিজের ভুলটা বুঝতে পারল। আসলেই জঘন্য রকম একটা ভুল করেছে ও। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। সাইফুল ঠিক করেছে ও চৈতিকে সত্যি ডিভোর্স দিয়ে দেবে আর পুনরায় মিলাতকে নিজের করে নেবে। আর তাই ও মিলাতকে ফোন করলো। মিলাত নাম্বারটা চিনল না, তাই রিসিভ করতেই সাইফুল বলল, কেমন আছো মিলাত?
মিলাত কণ্ঠটা চিনল, নিমিষেই রাগ চড়ে বসে মাথায়, গলা উঁচিয়ে বলল, কোন সাহসে ফোন করেছিস? মিলাত, তোমার সাথে কথা ছিল, দেখা করবে একটু। কেন? তোর বউ তোকে পাত্তা দিচ্ছে না? আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবে প্লিজ? একটা সুযোগ দেবে? কখনো না। মিলাত প্লিজ, একটাবার দেখা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। আমি তোর কোনো কথা শুনতে চাই না প্লিজ। মিয়ার কিছু বলার আগেই ফোন কেটে দিল মিলাত। সাইফুল এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও আর পেল না, তবে সেও দমে যাবার পাত্র নয়। কালকে ওর বাসায় যাবে, দরকার হলে তখন তো দেখা করতেই হবে। আর একবার দেখা করলে নিজের সব ভুলের জন্য ক্ষমা চাইবে ও, দরকার হয় পায়ে পড়বে, তবুও মিলাতকে ফেরত চাই। রাত 10:15। হারুন সাহেব, মিনারা বেগম আর মিলাত একসাথে খেতে বসেছেন। চৈতি এখনও বাসায় ফেরেনি, কোথায় আছে জানা নেই, অবশ্য কেউ জানতেও চায় না। খেতে খেতে হারুন সাহেব বললেন, আমি একটা বিষয়ে ভেবেছি, তোমাদেরকে বলছি, তোমরাও তোমাদের সিদ্ধান্ত জানাও। কি বাবা? মিলাত প্রশ্ন করল। মিনারা বেগমের একই দৃষ্টি। ভাবছি আমার সব সম্পদ আমি মিনাত আর তোমার নামে লিখে দেব। বাবা, এটা তো ঠিক না, আমি তো তোমার একমাত্র নয়, তোমার আরেকজন সন্তান আছে, ওরও হক আছে, কিন্তু আমি চাই না আমার সম্পত্তি ও পাক, ওকে আমি ঘৃণা করি। এবার মিনারা বেগমও একই স্বরে বললেন, ওর মতো মেয়ে কিছুর যোগ্য না, কিন্তু আমি মানতে পারছি না বাবা মা, তার চেয়ে বরং ও যা পায় তাই ওকে দিয়ে দাও। আমি কারো ভাগ নিতে চাই না, এতে করে ও আরও হিংস্র হয়ে উঠবে। তোমরা আমাকে এমন পরিস্থিতি ফেলো না প্লিজ। হারুন সাহেব মেয়ের কথা শুনলেন, মাথা নেড়ে বললেন, ঠিক আছে, আমি আর একটু ভাবি। খাওয়া শেষে মিলাত নিজের ঘরে এলো। বিছানার ওপর রাখা ফোনটা ভাইব্রেশন হচ্ছে, অনুরূপের ফোন কল। মিলাত এগিয়ে এসে রিসিভ করতেই অনুরূপ বলল, একটু বাসার নিচে আসবে এখন? হ্যাঁ, আমি নিচেই আছি। বাসায় আসুন না, আমি চট্টগ্রাম যাব, শুধুমাত্র তোমার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, নামছি। মিলাদ ফোন রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে হালকা একটু লিপলস দিয়ে নিল। তারপর ওড়নাটা গায়ে মাথায় ভালো করে জড়িয়ে নিজের ঘর ছেড়ে বের হয়ে সদর দরজার দিকে যেতে যেতে বাবা মাকে উদ্দেশ্য করে বলল, অনুরূপ এসেছে, নিচে যাচ্ছি। মিনারা বেগম বললেন, ওপরে আসতে বলিসনি? বলেছি, উনি চট্টগ্রাম যাবেন, তাই এখন আসবেন না, শুধু আমার সাথে দেখা করতে এসেছেন। মেয়ের কথা শুনে মিনারা বেগম হাসলেন, তবে হারুন সাহেবের চেহারায় পরিবর্তন এলো না। মিলাত নিচে নামতেই দেখলো অনুরূপ দাঁড়িয়ে আছে। অফ হোয়াইট শার্ট, জিন্সের কালো প্যান্ট, কালো শু, ঘড়ি, চুলগুলো সুন্দর করে সেট করা, চোখে রিমলেস চশমা, শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, দুই হাত পকেটে রেখে মিলাতের দিকেই তাকিয়ে আছে। ভীষণ সুন্দর লাগছে ওকে। মিলাতের মনে হলো ছেলে মানুষ এত সুন্দর হওয়া অপরাধ। অনুরূপ এগিয়ে আসলো মিলাতের দিকে, উষ্ঠে মৃদু হাসির রেখা নিয়ে বলল, খেয়েছ? হ্যাঁ, আপনি? হ্যাঁ। ওই মেয়েটা বাসায় ফিরেছে? না, 2 দিন ধরে খোঁজ নেই। না ফিরলেই ভালো, তুমি সাবধানে থাকবে, আমি দ্রুত ফিরবো। আচ্ছা, সাবধানে যাবেন। এটাই প্রথমবার যে তোমাকে ছাড়া তোমার শ্বশুরবাড়ি যাচ্ছি, পরবর্তীতে তোমাকে নিয়ে যাব। মিলার ঠোঁট প্রশস্ত করে হাসলো, বলল, ঠিক আছে, এবার রওনা হন, আর সাবধানে যাবেন, আমাকে ফোন করবেন। আর কি? আর কি করব? আপাতত এইটুকুই, কিন্তু আমার তো আরও কিছু করতে ইচ্ছে করছে। কি? কিছু না, বাসা থেকে এসে বলবো। আপনাকে যতটা ইনোসেন্ট ভেবেছি ততটাও নন আপনি। অনুরূপ উচ্চস্বরে হেসে ফেলল, বলল, তাহলে কেমন আমি? শেয়ানা টাইপ, তাই? হ্যাঁ, তবে আমিও কম না। ঠিক আছে, দেখব তুমি কতটুকু। এখন ঘরে যাও, আপনিও সাবধানে যাবেন। অনুরূপকে বিদায় জানিয়ে মিলাত ঘরে ফিরে এলো। অনুরূপ মিলাতের সাথে দেখা করে স্টেশনের দিকে যেতে যেতে হিমেলকে ফোন করলো। হিমেল ফোন রিসিভ করে বলল, কি অবস্থা ব্রো? একটু প্যারায় আছি। কেন? ফোনে বলা সম্ভব না, চট্টগ্রাম যাচ্ছি, এসে সব বলবো। তোর হেল্প দরকার এই মুহূর্তে। কি হেল্প? তোকে একজনকে সেফটি দিতে হবে আমি চট্টগ্রাম থেকে না আসা পর্যন্ত। কাকে? মিলাত, ওই যে সুসাইড করতে গিয়েছিল ওই মেয়েটা। হ্যাঁ, কিন্তু কেন? বলবো সব, শুধু খেয়াল রাখিস আমি আসা পর্যন্ত কেউ যেন ওর ক্ষতি করতে না পারে। ওর ডেলি শিডিউলটা দিয়ে দিস, আমি টেক্সট করে দেব। ওকে, সাবধানে যা, কিছু হলে আমি জানাবো। আচ্ছা ব্রো, ধন্যবাদ। রেভানের কাজিনের সপ্তাহব্যাপী বিয়ে শেষ হয়েছিল গতকাল, তাই আজ রাতেই ওরা সবাই চট্টগ্রাম রওনা হবে। তবে রেভান আজই ফিরবে না, কাজের কথা বলে ওখানেই থাকবে আর একদিন। যাওয়ার আগে অন্তত মিলাতের সাথে সব ঠিক করতে চায়।
চৈতি বাসায় ফিরেছে রাত 12টার পর। ওর কাছে ঘরের এক্সট্রা চাবি থাকায় আর কাউকে ডাকতে হয়নি। ঘরে ঢুকেই প্রথমে বসার ঘরের টেবিল আর ডাইনিং টেবিলের নিচ থেকে টেপ রেকর্ডারটা নিয়ে নিজের ঘরে গেল। ওর মাথায় ঘুরছে অন্য প্ল্যান। যদি রেভান ওর হয়তো ভালো, আর না হলে রেভানের সামনে ওর প্রিয়তমাকে এমন মৃত্যু দেবে যে ও বেঁচে থেকেও জড় বস্তু হয়ে রবে। চৈতি জানে এসব করলে ও নিজেও বাঁচবে না, তবে ও চায় রেভান এই যন্ত্রণা অনুভব করুক। সকালে বাসায় পৌঁছে অনুরূপ নিজের ক্লান্ত মুখশ্রীর একটা সেলফি নিয়ে মিলাদকে পাঠালো আর সাথে লিখলো, সুপ্রভাত আমার রূপসী প্রিয়তমা, আমি পৌঁছেছি তোমার শ্বশুর বাড়ি, আমার জন্য দোয়া করিও। আজকে তোমার শাশুড়ি আমার ওপর দিয়ে সুডোর আয়লা বয়ে দেবে। মিলাদ তখন জেগেই ছিল, উঠেছে একটু আগে। মেসেজটা দেখে হেসে রিপ্লাই করলো, সুপ্রভাত ডাক্তার সাহেব, যুদ্ধের জন্য দোয়া রইল। সাইফুল সকালে উঠেই তৈরি হয়ে নিল। আজ অফিসে হাফ বেলা করেই মিলাতের ইউনিভার্সিটিতে যাবে। ওকে যেভাবেই হোক মানিয়ে নিতে হবে। ও এখনও বুঝতে পারছে না কেন যে মিলাদকে ছেড়ে চৈতির মোহে ডুবে গেল। প্রেম রুম ডেট পর্যন্ত ঠিক ছিল, বিয়েটা না করলেই হতো। কয়েক মাস মজা মস্তি করে আবার মিলাতের কাছে ফিরত। ওই যেমন ঘরের খাবারে অরুচি এলে মানুষ বাইরে খেতে যায়, কিন্তু দিন শেষে আবার ঘরের খাবারেই ফিরতে হয়, তেমনই করা উচিত ছিল। এবার যদি মিলাদকে মানিয়ে ফেলতে পারে তো এমন ভুল জীবনেও করবে না। শাহবাগ নেমে পছন্দ মতো কিছু ফুল নিয়ে ছোটোখাটো একটা তোড়া বানিয়ে নিল রেভান। এবার খুশি মনে মিলাতের ইউনিভার্সিটির দিকে চলল। ওকে কি বলবে সেসব কথা মনে মনে সাজিয়ে নিল। মিলাত প্রতিদিনের মতো ক্লাস শেষ করে এসে ক্যান্টিনে বসলো। ক্ষুধা লেগেছে, তাই একটা রং চা সিঙ্গাড়া অর্ডার দিল। খেয়ে একটা ইন্টারভিউতে যেতে হবে, বেশ ভালো কোম্পানি। এবার ইন্টারভিউতে ভালো মতো দিতে পারলেই হলো। অবশ্য তেমন কোনো প্রিপারেশন নেয়নি ও। চা সিঙ্গাড়া দ্রুত শেষ করে উঠে পড়ল মিলাত। ক্যাম্পাস ছেড়ে বের হয়ে পা বাড়াতেই কেউ একজন ওর হাত ধরে ফেলল। মিলাত ভুরু কুঁচকে পাশ ফিরতেই দেখল সাইফুলকে। সাথে সাথে হাত ঝাড়া দিয়ে সরিয়ে ফেলল আর রাগাত্মক স্বরে বলল, তুই এখানে কেন? তোমার সাথে কথা আছে। আমি তো ফোনে বলেছি আমার তোর সাথে কোনো কথা নেই, প্লিজ শোনো একটু। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কি বোঝাবি তুই? যে পরকীয়া কিভাবে করেছিস সেটা না, তোমার বোন কিভাবে আমাকে ফাঁসিয়েছে সেটা। আমার কোনো শোনার ইচ্ছে নেই, না থাকলেও শুনতে হবে। আমার কথা না শুনে তুমি যেতে পারবে না। মিলাত কথা না বলে সামনের দিকে হাঁটা লাগালে সাইফুল পথ আটকে ফেলল। এর মধ্যে চলে আসলো রেভান। এমন দৃশ্য দেখে সহজে বুঝতে পারল সাইফুল কেন এসেছে। ওর রাগে হাত মুষ্টিবদ্ধ হলো। এগিয়ে গিয়ে হঠাৎই নাক বরাবর একটা ঘুষি মেরে বলল, তোর সাহস কি করে হয় ওকে ডিস্টার্ব করার? সাইফুল তেড়ে এসে বলল, আমি ওকে ডিস্টার্ব করছি না, ও আমার বউ। ওর উত্তর শুনে রেভান আর একটা চড় মারল সাইফুলের গালে। বলল, ভুল শুধরে নে, ও তোর বউ ছিল, এখন নেই। এখন ওই চৈতি ডাইনিটা তোর বউ না। তুই আমাদের মাঝে আসছিস কেন? কারণ তুই ওর কদর করতে পারিসনি। নিজের ব্যর্থতা স্বীকার করে সরে পড়, নয়তো বেশি বাড়াবাড়ির ফল একদম বুঝিয়ে দেব। আমাকে তো চিনিসই। সাইফুল ভয় পেল, কারণ ও জানে রেভান ও ওর ফ্যামিলি বেশ ভালোই প্রভাবশালী এবং রাজনীতির সাথে জড়িত। ওকে এখন খেপানো ঠিক হবে না। তাই আর কোনো উচ্চ বাক্য না করে সেখান থেকে সরে পড়ল সাইফুল। ও চলে যাবার পর রেভান বলল, ও যদি আর কখনো বিরক্ত করে আমাকে বলবে। মিলাদ দায়সারাভাবে বলল, আচ্ছা। তারপর হাত ঘড়িতে চেয়ে, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। রেভান বলল, কি কাজ? ইন্টারভিউ। কোন কোম্পানি? শাহজাদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ও আচ্ছা, ওদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক আছে, আমি বলে দিলেই হবে। রেভানের কথা শুনে মিলাদ চোখ মুখে কঠোর ভাব ফুটে উঠল। ও কাটকাট স্বরে বলল, আমি চাই না, আপনি কিছু বলুন, আমি নিজের যোগ্যতায় পেতে চাই। রেভান মৃদু হাসলো, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাই হোক, অল দ্য বেস্ট। তবে 5টা মিনিট আমাকে দিতে হবে। বলুন। তোমার যেহেতু দেরি হচ্ছে, হাঁটতে হাঁটতে বলি, চলুন। সবার প্রথমে এই ফুলগুলো নাও। মিলাদ ইতস্তত বোধ করলো। বলল, নিতে পারবো না। কেন? ফুল পছন্দ না? পছন্দ, কিন্তু সবার থেকে নিই না। সবার থেকে নিতে তো বলিনি, আপনিও সবার কাতারেই পড়েন। তাহলে কার থেকে নিবে? ফ্যামিলি মেম্বার্স। ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কি আমি আসতে পারি না? কেন না? স্কপ নেই। আছে। কিভাবে? হাজব্যান্ডও কিন্তু ফ্যামিলি মেম্বার।
হ্যাঁ জানি তো, ওই তো ওটাই হব। কথাটা শুনে মিলাত রেভানের দিকে তাকালো ভালো করে একবার, তারপর সামনের দিকে তাকিয়ে বলল, পারবেন না কেন? তুমি আর বিয়ে করবে না? আমি অলরেডি দ্বিতীয় বিয়ে করে ফেলেছি। রেভান ওর কথা শুনে যেন মজা পেল, এমন ভঙ্গিতে বলল, আমি জানি তুমি এটা কেন বলেছ, আমি যেন আর চেষ্টাই না করি তাই। বিশ্বাস না করলে কিছু করার নেই। আমরা কোর্ট ম্যারেজ করেছি। আমার হাজব্যান্ড চট্টগ্রাম গেছে ওর বাবা মাকে জানাতে, দ্রুতই ওরা ঢাকায় আসবে, তখন আবার বিয়ে হবে। রেভান এবার গম্ভীর স্বরে বলল, এবার কিন্তু বেশি হচ্ছে, আমি সত্যি বলছি, সব কিছু হুটহাট হয়ে গেছে। আমাকে একটা প্রমাণ দাও যাতে আমার বিশ্বাস হয়। এখন উল্লেখযোগ্য কোনো প্রমাণ নেই, তাই দেখাতে পারলাম না, তবে দাওয়াতের কার্ড পাঠাবো, আসবেন অবশ্যই। রেভান ফুলগুলো ছুঁড়ে ফেলে দিল, তারপর উত্তপ্ত স্বরে বলল, সেদিন তো খুব বললে আর সম্পর্কে জড়াবে না, তাহলে এটা কি, নাকি আমাকে রিজেক্ট করার কৌশল ছিল কেবল? আমি কোন দিক থেকে কম? তোমার স্বামী কি আমার থেকে ভালো? মুহূর্তেই অজস্র প্রশ্নবাণে জর্জরিত হতে লাগলো মিলাত, কিন্তু কিছু করার নেই, এটাই নিয়তি। মিলাত রেভানকে শান্ত স্বরে বলল, ছাড়ো, তুমি আমার থেকে ভালো। বাকিটুকু শেষ করতে পারলো না মিলাত, তার আগেই রেভান চিৎকার করে বলল, আউট। মিলাত আর দাঁড়ানোর সাহস পেল না, দ্রুত স্থান ত্যাগ করলো।